সত্য সত্যের সাথে ঐক্য হবে, সত্য মিথ্যার সাথে ঐক্য হতে পারে না। হক হকের সাথে ঐক্য হবে, হক বাতিলের সাথে ঐক্য হতে পারে না। যে কোনো ঐক্যের সাথে, সার্থক ঐক্যের সাথে, অর্থবহ ঐক্যের সাথে আমরা আছি, কিন্তু জনগণের আবেগ এবং অনুভূতি নিয়ে ঐক্যের নামে কিছু তামাশা, ঐক্যের নামে লোক দেখানো কর্মকাণ্ডে আমরা নিশ্চয়ই জড়িত হব না। একটি সরকার যদি এত দ্রুতই পরিবর্তন হয়, তাহলে সেখানে উন্নয়ন এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট এগুলি কিছুই সম্ভব হয় না, যার কারণে একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়। আমরা বাংলাদেশকে সেই অস্থিরতার দিকে ঠেলে দিতে পারি না। আমার রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি আমার দল জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ, এটা 23 নম্বর নিবন্ধিত দল হিসেবে জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ পিআরপি পদ্ধতির নির্বাচন সমর্থন করে না। আমরা প্রচলিত পদ্ধতির নির্বাচনকেই চাচ্ছি। আমরা পিআরপি নির্বাচনকে না চাওয়ার পেছনের অন্যতম যে কারণগুলি রয়েছে, সেই কারণের মধ্যে হলো এই পদ্ধতি যে সকল দেশ অনুসরণ করে এবং যেখানে এই পদ্ধতির নির্বাচন ব্যবস্থা চলমান, সেখানকার রাজনৈতিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক পরিবেশ, সেগুলির কারণেই আমরা এটার বিরোধিতা করছি, এটাকে আমরা চাচ্ছি না। আমাদের দক্ষিণ এশিয়ার রাষ্ট্র নেপালের রাজতন্ত্র ছিল একটা পারিবারিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, রাজা রানী এবং তার পরবর্তী রাজা ভাই এদের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে রাজতন্ত্রকে বিদেশি এবং দেশীয় ষড়যন্ত্রের মধ্য দিয়ে এটাকে শেষ করে গণতন্ত্রের কথা বলে নেপালে দীর্ঘদিন যাবতই একটি গ্রহণযোগ্য সংবিধান বা গঠনতন্ত্র তারা লিখবার চেষ্টা করছেন। আজকে পর্যন্ত তারা সফল হতে পারেননি। বাকি এর মধ্য দিয়ে তারা 2টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 10 বছরের মধ্যে এই পিআরপি পদ্ধতির নির্বাচনে 8 বার সেখানকার সরকার পরিবর্তন হয়েছে। কারণ কেউ একক সংখ্যাগরিষ্ঠ পায় না। যারা সংসদে আসন আছে তাদের মধ্যে কোয়ালিশনের ভিত্তিতে যেই সরকার গঠিত হয়, দেখা গেছে তারা বছর বা বছরের কম সময়ের মধ্যে আবার সমর্থন প্রত্যাহারের মাধ্যমে সরকার ভেঙে যায়। নতুনভাবে আবার অন্যান্য দলসমূহের সাথে আলোচনা করে 10 বছরে 8 বার সরকার পরিবর্তন হয়েছে। একটি সরকার যদি এত দ্রুতই পরিবর্তন হয়, তাহলে সেখানে উন্নয়ন এবং সেখানকার সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এই স্থিতিশীল উন্নয়ন এগুলি কিছুই সম্ভব হয় না, যার কারণে একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়। আমরা বাংলাদেশকে সেই অস্থিরতার দিকে ঠেলে দিতে পারি না। দ্বিতীয় আরেকটি কথা হলো যে আমি এই নির্বাচন পদ্ধতিতে ভোট দিলাম, ভোট স্বচ্ছ হলো, ভোটের গণনা হলো, কিন্তু আমার ভোটে কোন আসনের এমপি নির্বাচিত হলেন আমি জানবো না। কোন ব্যক্তিকে আমি ভোট দিলাম সেটা আমার কাছে উজ্জ্ব। তাহলে আমার জনগণের ভোটে নির্বাচিত নেতা এটা যে বলতে যাব, যখন আসন বন্টন হবে, আসনে যিনি বসলেন, আসলেই কি আমার ভোটটি কাউন্ট করার পরে উনি আমার এমপি, নাকি আমার ভোটে উত্তরবঙ্গে কেউ এমপি হয়েছে, এটা নিশ্চিত নয়। যার কারণে এই ধরনের নির্বাচন এই দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না বলে মনে করে জমিয়তুল উলামা ইসলাম। এ কারণেই আমরা এই পিআরপি পদ্ধতির নির্বাচনকে সমর্থন করছি না। আগামী নির্বাচন খুব সন্নিকটে। আমরা এই দেশের 300 আসনে নির্বাচনের জন্য আগে প্রস্তুতি গ্রহণ করছিলাম। এর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে আরও বেশ কিছু আগেই আমরা 30টি আসন করেছি, সেটা এখন 75-এর উপরে চলে গেছে। আমাদের কাছে যে লিস্ট হয়েছে প্রায় শতাধিক আসনের প্রার্থী এবং এদের সাক্ষাৎকার সম্পন্ন হয়েছে। আমরা নির্বাচনের আগে যত জায়গায় শুধু প্রার্থী নয়, আমরা প্রার্থীর আগে যে বিষয়টি দেখি যে একটি অর্থবহ নির্বাচন করবার জন্য প্রার্থীর ব্যক্তিগত ইমেজ, রাজনৈতিক গ্রহণযোগ্যতা, এলাকায় তার অবস্থান, এবং শুধু প্রার্থী হবার জন্য প্রার্থী নয়, যেন একটি অর্থবহ নির্বাচন করতে পারে, দলের এবং সুনাম বয়ে আনতে পারে, সেভাবে যেহেতু প্রার্থী বাছাই করছে, জন্য আমরা একটু সময় নিয়ে কাজগুলি করছি। কিছুদিন আগেই গত শনিবার জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর বৈঠক হয়েছে। মহাসচিব, যুগ্ম মহাসচিব বৃন্দ, সহকারী মহাসচিব বৃন্দ, সাংগঠনিক সম্পাদক এবং বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদকদের সমন্বয়ে যে বৈঠকটি হয়েছে, সেখানে চুলচেরা বিশ্লেষণ করে ইতিমধ্যে আমাদের কাছে অনেক প্রার্থীর নাম এসেছে। আমরা নির্বাচনী প্রস্তুতি নিচ্ছি। আর ঐক্য, নিঃসন্দেহে জমিয়তুল উলামা ইসলাম একটি ঐক্য প্রত্যাশী দল। আমাদের স্বাধীন বাংলাদেশের ইতিহাস তো বটে, এর আগের ইতিহাস যাচাই করলেও দেখা যাবে ঐক্যের ক্ষেত্রে আমাদের দল জমিয়তুল উলামা হিন্দ এবং পরবর্তীতে জমিয়তুল উলামা ইসলাম সর্বাধিক ছাড় এবং সর্বাধিক উদারতা প্রদর্শন করে। আপনারা দেখবেন 47-এর স্বাধীনতা, এটা জমিয়তুল উলামা হিন্দের একমাত্র কৃতিত্ব। এটা আমরা বলবো এই জন্যে যে আমরা সর্বাধিক শক্তিশালী দল না হয়েও আমরা 1919 সালে
ইংরেজদেরকে তাড়াবার জন্য আমাদের জমিয়ত উলামায়ে হিন্দ সিদ্ধান্ত নিয়েছিলেন। এর ধারাবাহিকতায় 1929 সালে কংগ্রেস এবং 1940 সালে মুসলিম লীগ, তারপর এই যৌথ আন্দোলনের ভিত্তিতে মুসলিম লীগ, কংগ্রেস এবং জমিয়ত উলামায়ে হিন্দ 1947-এ ব্রিটিশ এই দেশ থেকে চলে গেছে। আপনারা দেখবেন 86 নির্বাচনে যখন হাফিজ হুজুর প্রার্থী হলেন, জমিয়ত উলামায়ে ইসলাম আমাদের হাফিজ হুজুরকে সমর্থন করেন এবং জমিয়তের নামকে বিলুপ্ত করে দিয়ে খেলাফত আন্দোলনের ব্যানারে রাজনৈতিক কর্মসূচি পালন করেন। হাফিজ হুজুরের ভোটের বিশ্লেষণ যদি করা হয়, আমরা সিলেট বিভাগের তৎকালীন মুরব্বী, আমাদের জমিয়ত উলামায়ে ইসলামের তৎকালীন সভাপতি হযরত মাওলানা আব্দুল করিম শাইখে কোরিয়া রহমতুল্লাহ আলাইহি প্রতিশ্রুতি দিয়েছিলেন সিলেট বিভাগের, বর্তমান সিলেট বিভাগের সকল জেলা থেকে হাফিজ হুজুরকে সর্বাধিক ভোট দিবেন। আজকেও যদি ইলেকশন কমিশনের ইতিহাস এবং সেই নির্বাচনের ইতিহাসকে দেখা হয়, সিলেট বিভাগ থেকে ওই মুরব্বীরা কথা রেখেছিলেন, সেখানে আব্দুস সাত্তার সাহেবের চেয়ে হাফিজ হুজুরকে অধিক ভোট দিয়েছিলেন। অতএব জমিয়তের সাংগঠনিক শক্তি সবচেয়ে বেশি বিভাগীয় শহর হিসাবে সিলেটে, আর এই সিলেটে আমাদের হাফিজ হুজুরের জন্য আমরা সেই ত্যাগ স্বীকার করেছিলাম। 2001 সালে রাজনৈতিক সেই প্রেক্ষাপটে যখন জোটবদ্ধভাবে রাজনীতি এবং নির্বাচনের সিদ্ধান্ত হলো, শেখুল হাদিস হযরত মাওলানা খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি, মাওলানা মহিউদ্দিন খান, মাওলানা মুফতি ফজলুল হক আমিন এবং শেখুল হাদিস হযরত মাওলানা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির ওনাদের কারণে যে জোট ঘটিত হয়েছিল, জমিয়ত সেখানে 2টি আসন পেয়েছিলেন। সারা ঐক্য জোট মিলে 4টি আসন, একটি মুফতি আমিনী সাহেবের, আরেকটি মুফতি শহীদুল ইসলাম সাহেবের, আরেকটি মুফতি মোহাম্মদ ওয়াক্কাস সাহেবের এবং আমাদের শাহিনুর পাশা চৌধুরীর উপনির্বাচনে সুনামগঞ্জ 3 থেকে নির্বাচিত হয়েছিলেন। সেই সময়ও জমিয়ত সর্বাধিক ছাড় দিয়েছেন। আমরা চাইলে জমিয়তকে জোটের আলাদা শরিক বানাতে পারতাম, 5 দলীয় জোট হতো তখন, কিন্তু আমরা সেটা চাইনি। আমরা চেয়েছিলাম জাতীয় ঐক্য এবং আমাদের বিশেষত ইসলামী নেতৃবৃন্দ, ইসলামী দলসমূহের একটি সামগ্রিক প্ল্যাটফর্ম ইসলামী ঐক্য জোট। এই ঐক্য জোটের মাধ্যমে আমরা বিএনপির সাথে জোটে গিয়েছিলাম, সে কারণে এখানেও আমরা উদারতা প্রদর্শন করেছি। আবার 2018 সালে এই 1100 মামলায় ফেসিস্ট হাসিনা সরকার যখন 33,000 আলেম ওলামাকে আপনার আসামি করেছেন, অসংখ্য আলেম ওলামাকে বন্দী করেছেন, ওই সময়ে আমরা এই দেশের কওমি মাদ্রাসা, এদেশের মাদ্রাসা শিক্ষা, এদেশের মসজিদ সমূহ এবং আমাদের আলেমদের কর্মসংস্থান সমূহকে নিরাপদ করবার জন্যে, বন্দী আলেমদেরকে মুক্ত করবার জন্য আমরা জোট থেকে সমর্থন প্রত্যাহার করে এককভাবে আবার আমরা কাজ করবার সিদ্ধান্ত নিই। এখনও এই 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী আমরা যে কোনো ঐক্যের সাথে, সার্থক ঐক্যের সাথে, অর্থবহ ঐক্যের সাথে আমরা আছি, কিন্তু জনগণের আবেগ এবং অনুভূতি নিয়ে ঐক্যের নামে কিছু তামাশা, ঐক্যের নামে কিছু লোক দেখানো আপনার কর্মকাণ্ডে আমরা নিশ্চয়ই জড়িত হব না। আমরা চাই ঐক্য কাদের সাথে হবে? সমমনা এবং সত্য সত্যের সাথে ঐক্য হবে, সত্য মিথ্যার সাথে ঐক্য হতে পারে না। হক হকের সাথে ঐক্য হবে, হক বাতিলের সাথে ঐক্য হতে পারে না। এই মূলনীতির ভিত্তিতে আমরা চাই ইসলামী দলসমূহ আমরা একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। সেই জন্য দেখবেন 24-এর 5ই আগস্টের এই গণবিপ্লব পরবর্তী আমরা 5 দলীয় ইসলামিক দলসমূহ একটি ভোট ভাগস কীভাবে হয়, আসন ভিত্তিক সমঝোতার ভিত্তিতে একক প্রার্থী কিভাবে করা যায় সেটা নিয়ে কিন্তু আমরা কাজ করছিলাম। কিন্তু মাঝখানে দেখলাম নানারূপী তৎপরতা, সেই তৎপরতার সময় আমাদের কাছে কোনো তৎপরতাকে যথার্থ মনে হচ্ছে না বিধায় আমরা এখন পর্যন্ত আমাদের দলীয় প্রার্থী এবং নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। নির্বাচনের প্রাককালে আরও কোথাকার জ্বর কোথায় যেয়ে থামে, কোথাকার বাতাস কোথায় যেয়ে থামবে, সেই প্রেক্ষাপটে রাষ্ট্রের প্রয়োজনে, দিন ও ঈমানের প্রয়োজনে, কওম ও মিল্লাতের প্রয়োজনে আমরা যে কোনো অর্থবহ ঐক্যের সাথে যেতে পারি, এই উদারতা এবং এই মানসিকতা জমিয়তে ইসলাম রাখে।